চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। এই তুই কে রে বেটা, মরতে এসছিস? জম এবার ভীষণ এক হুঙ্কার ছাড়লো। কাল রূপে মৃত্যু হবে, যম নাম ধরে সর্বগ্রাসী সর্বভোগ সকল সংহারে, সর্বকালের সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি, অন্তিমেতে দেখা দি কৃতান্তের বেশে, ওর সাথে পরিচয় জীবনের শেষে। সংসারের মহাযাত্রা ফুরায় যেমন, শ্রান্ত জনে শান্তি দি আমি সমন। ঠিক এমন সময় পাহাড় নিয়ে হলো হনুমানের প্রবেশ। তার মুখে তখন উল্লাসের ধ্বনি, জয় রামের জয়। আর বলতে বলতেই হনুমান করলে যমের মাথায় পাহাড় স্থাপন, আর সঙ্গে সঙ্গে হলো যমের পতন। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আজ আপনাদের জন্য থাকছে সুকুমার রায়ের লেখা নাটক লক্ষণের শক্তিশালী। সুকুমার রায়ের গল্প মানেই মজার গল্প, এবং সেই মজা ছোট থেকে বুড়ো সবার জন্য। এর আগেও আমাদের চ্যানেলে সুকুমার রায়ের বেশ কয়েকটা গল্প আপনারা শুনেছেন। আজকের গল্পের স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, আর্ট ওয়ার্কে রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প লক্ষণের শক্তিশালী। কথা হচ্ছে রামের শিবিরে। রাম বললেন, আরে শোনো শোনো, কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। আরে চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাচ্চ মোমার্চ। সেই শুনে জাম্ববান খুব ভক্তি ভরে উত্তর দিল, তবে মনে হয় রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। আরে রাজ স্বপ্ন তো মিথ্যে হয় না। তো আমি হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ায়। তা হনুমান এসে বললে কি ফেলবারও নাকি দরকার হলো না, সে একেবারে মরে গেছে। ওই দেখ, রাবণের রথ দেখা যাচ্ছে নাকি? এই দেখেছিস? ওইটা রাবণই তো। ওই যে আসছে লাঠি কাঁধে। আরে ওই হনুমান বেটাই তো মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই তো গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে, একেবারে মরে গেছে। বিভীষণ কিঞ্চিত আফসোসের স্বরে কথা বললেন, হ্যাঁ, তোর পালালে বুদ্ধি বাড়ে। এমন সময় দূতের প্রবেশ ঘটল। সকলে উৎসুকভাবে জিজ্ঞেস করলো, আগে আমি এই মাত্র আসছি। ব্যাস, মস্ত খবর দিয়েছো আর কি।
লক্ষণের এমন কথা শুনে দূত ভারী ঘাবড়ে গেল। জাম্বুবান বলল, এই মাত্র আসছো বলে কি তো ফেলতে হবে? সবাইকে শান্ত থাকতে বলে রাম এবার নরম স্বরে প্রশ্ন করলেন, আজ কি ঘটনা ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো তাহলে শুনি। আগে আমি চান টান করি, পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে 4টি ভাত খেয়েই অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন, আমার কুমড়োটাই পচে যাচ্ছিল কিনা তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে উঠেই ঘন্টা 2-3 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাকঢোল বাজছে, ঢাডা 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 ঢাডা। এতক্ষণ পর কথা কইল সুগ্রীব। বলল, বেটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পর্যায় পরম্পরা সব বলবি কিনা? হ্যাঁ হ্যাঁ বলো বলো, তারপরে কি হলো শুনি। তত কিম? আসিছে রাবণ, বাজে ঢক্ক ঢোল, মহা ধুমধাম মহা হট্টগোল। শঙ্খ হুলাহুলি সানাই নিঃসন, করতাল ঝঙ্কার অস্ত্রের ঝনন। লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে। বীর দর্পে সবে করে কোলাহল, মহাস্ফালনে কাঁপে ধরাতল। তাহাদের রুদ্র দাপটের চোটে, ভয়ে প্রাণ উড়ে পিলে চমকে ওঠে। আজি দুর্দিনেতে নাহি কারো রক্ষা, দলে বলে সবে পাবি আজি অক্কা। এই শুনে জাম্বুবান প্রচন্ড রেগে উঠে বললেন, মুখ সামলে কথা বলিস। তো তুমি রাবণকে দেখেছো? এই এখান থেকে কত দূরে? আগে প্রভু, এখান থেকে প্রায় 5-6 ঘন্টার রাস্তা। আগে একটু দ্রুত হাঁটলে 1.5 ঘন্টা হতে পারে। তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে? আহা, কোন দিকে আসছিল? আগে তা তো জিজ্ঞেস করিনি। তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে আগে তাড়াতাড়ি, না 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 না, আগে আস্তে আস্তে। আগে সেটা ঠিক ঠাউর করে দেখিনি আসলে। এমন সময় বিভীষণ জাম্বুবানকে বললেন, এই মন্ত্রী মশাই, এই একটা কথা শুনুন না, কানে কানে বলবো। বন মানুষ কোথাকার, এই তোর দাড়িতে ভারী গন্ধ, আমি শুনবো না। এই এই বেটা আসছিস কেন রে বেয়াদব? ওরে কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। এবার সুগ্রীবের কথা শুনে উপস্থিত সকলে কৌতূহলে জিজ্ঞেস করলো, সেটি কেন? গদা কেন? রাবণকে ঠ্যাঙাবো। ঠিক এই সময় এসে ঢুকলো হনুমান, আর এসেই বলল, শোনো না, বলছি যে ওই রাবণ বোধহয় আসছে, জানো তো? সুগ্রীব বলল, চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে। পা টিপে টিপে অতি সাবধানে সুগ্রীব একটু একটু করে এগোতে লাগলো। চোখগুলো গোল গোল করে এক বুক ভয় নিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে তারপর ধীরে ধীরে বলল, কেউ নেই তো?
দেখি তো। বিভীষণ উত্তর দিলেন, এই দেখো 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 দেখো, আচ্ছা দেখো, বাদুরে বুদ্ধি কিনা। যুদ্ধ করতে এসেছিস, এমনি করে হাঁটলে যে লোকে বাঙাল বলবে। এমনি করে হাঁটে, এমনি করে। এই দেখ 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 দেখ, এই দেখ। রেখে দাও তো তোমার ভরম। আমাদের দেশে ওরকম হাড়গিলের মতো করে কেউ হাঁটে না। এই তোদের দেশে আবার লোক হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো। মানুষ বললে কেন? হ্যাঁ, খামোখা গালি দিচ্ছ কেন? কোথা থেকে যেন জাম্বুবান এবার চেঁচিয়ে উঠল, ওরে ওরে তোরা পালিয়া, রাবণ আসছে। সে কি? রাবণ? কই কই কই, কোথায়? ওরে ওরে, আমার মনে পড়েছে, একটা একটা বড্ড জরুরি কাজ বাকি আছে। আমি চট করে সেটা চলে আসছি। বিভীষণ প্রস্থান করতেই সুগ্রীব বলল, এইবার মনে হয় রাবণ আসবে। না, এরকম করলে হবে না। মনে জোরানতে হবে। আজ কিছু একটা হয়ে যাবে। আজ হয় ইস্পার নয় উস্পার, কিছু একটা করতেই হবে আজকে। এই সময় ঘটল রাবণের প্রবেশ, আর সঙ্গে সঙ্গে সুগ্রীব তার বীরত্ব প্রকাশ করল। তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝেঁটা। তোরে এখন রাখবে কেটা, এবার তোরে বাঁচায় কেটা বল। তোর মুখের দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত, তোর এখনই হবে প্রাণান্ত। আয় রে বেটা, জমের বাড়ি চল। এবার অট্টহাসি হেসে রাবণও দিল তার উত্তর, ওরে পাষণ্ড, তোর মুন্ড খণ্ড খণ্ড করিব। যত স্থিহার হবে চুরমার, এমনই আছাড় মারিব। বেটা গুলি খর, বুদ্ধি নেই তোর, নেহাত তুই চ্যাংরা। আয় তবে আয়, যষ্টির খায় করব তোরে ল্যাংরা। রেখে দে তোর গলা বাজি, ওরে বেটা ছুঁচো পাঁজি। অন্তিম সময়ে আজি ইষ্ট দেবে কররে নমস্কার। তুই রে পাষণ্ড ঘোর, পাল্লায় পড়িলি মোর। উদ্ধার না দেখি তোর, মোর হাতে পাবি না নিস্তার। ওরে বেয়াদব, কহিলি সেসব ক্ষমার যোগ্য নহে কখন। তোর প্রতিশোধ পাবি রে নির্বোধ, পাঠাবো সমন সদন। ওরে বাবা রে, ওরে মেরে দিল রে। ও বাবা, ওরে বাবা, এ কি লাঠি! গেল বুঝি মাথা ফাটি। মিরেট গদাই কি সব্বনেশে, কাজ নেই রে খোঁচাখুচি। ছেড়ে দে ভাই, কেঁদে বাঁচি। সাদের প্রাণটি হারাবো কি শেষে। এক ছুটে সুগ্রীব এমন বেগে পালালো যে সেই দেখে এবার রাবণ বলে উঠল, এত গর্ব করে, এত আস্ফালন করে, শেষটায় চম্পট দিলে। সেম সেম সেম। এমন সময় হলো লক্ষণের প্রবেশ। এবার রাবণও শুরু করলে আবার, আমার সহিত লড়াই করতে আগ্রহ দেখি যে নিতান্ত। বুঝেছি এবার ওরে দুরাচার, দেখেছে তোরে কৃতান্ত। আমি পালোয়ান স্যান্ড সমান, তুই বেটায় তার জানিস কি? কোথায় লাগে বা কুড়ো পাটকিন, কোথায় রোজেতে ভিনিস কি? এই যে অস্ত্র দেখিছ স্পষ্ট, শোভিছে আমার হস্তে। ইহারি প্রভাবে জমালয়ে যাবে বানর কুল সমস্তে। অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে, শুনে মরি আমি হাসিয়া। আজই দেখাবো শক্তি, রাখিব কীর্তি, দলে বলে সবে নাসিয়া। অমনি লক্ষণ লাঠি চালাতে লাগলো। হায় 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 হায়, এ কি হয়ে গেল? শক্তিশালী আহত হয়ে এবারে হাউমাউ করে উঠল লক্ষণ। এই বলে লক্ষণ ধপ করে মাটিতে পড়ে গেল।
আর সেই সুযোগে রাবণও করলো কি, লক্ষণের পকেট লুণ্ঠন, অর্থাৎ কিনা পকেট মেরে নিল। আর ঠিক তখনই প্রবেশ ঘটলো হনুমানের। কি হচ্ছে? দেখে ফেলেছি। লম্বা এক দৌড় দিল রাবণ, আর সঙ্গে সঙ্গে অন্যান্য বানরেরাও যে যেখানে ছিল সেখানে এসে পড়ে করুণ সুরে গান ধরল। আরে অবাক করলে রাবণ বুড়ো, ষষ্ঠীর বাড়ি সুগ্রীবে বাড়ি করলে যে তার মাথা বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। আবহাতে যা সুগ্রীব রাজা অঙ্গদেরই চাচা খুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। গদা ঘুরাইয়া দিল উড়াইয়া লক্ষণেরই ধরা চুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। লক্ষণেরে মেরে বানর দলে রে, আরে লক্ষণেরে মেরে বানর দলে রে, করলে বেটা তারা উড়ো, অবাক করলে রাবণ বুড়ো। আর কি করা, গান শেষ করে লক্ষণকে নিয়ে সকলে প্রস্থান করলো, চলল রামের শিবিরের দিকে। কথা চলছে তখন রামচন্দ্রের শিবিরে। রাম বলছেন, এই কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধ হয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। কি বলো বিভীষণ? হবে হবে, হয়তো তাই হবে। এমন সময় খোঁড়াতে খোঁড়াতে ব্যান্ডেজবদ্ধ সুগ্রীবের সকাতর প্রবেশ ঘটল। আরে ও পালোয়ানজি, কি হলো? কি হে সুগ্রীব, তোমার যে দেখছি বভারম্ভে লঘুক্রিয়া হলো। আগে বজ্রাটনি ফোসকা গেল। যত তেজ বুঝি তোমার ওই মুখেই নাকি? ফাঁক পেয়ে জাম্বুবান বলে উঠল, আগে হ্যাঁ, মুখেন মরিতং জগৎ। আমি বলি কি, তুমি যে মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, একবারে ঢাল নেই তরোয়াল নেই, পুরা খামচা মারেঙ্গা। আরে আমি তো বরাবরই বলে আসছি। দেখ, তোর জ্ঞান জ্ঞানী কিন্তু আমার বেশি ভালো লাগে না, বলে দিচ্ছি কিন্তু একদম। আচ্ছা, রাবণের কেন বলো এত বাড়াবাড়ি? পিঁপড়ের পাখা উঠে মরিবার তরে, জোনাকি যেমতি হায় অগ্নিপানের ঋষি, সম্বরে খদ্যত লীলা। আগে আগে ঠিক কথা। রাঘব বুয়ায় যবে লবে অবসর বিশ্রামের তরে, তখনই তো মাথা তুলি চ্যাংরা পুটি যত করে মহাস ভালো। এই কি হলো? বাইরে এত গোলমাল কিসের হে? রে রাবণ আবার এদিকে আসছে না তো? সে কি রাবণ আসছে? এরে আমার ছাতাটা কোথায় গেল? ব্যাগটা? আরে তোর গায়ে জোর আছে, আমাকে কাঁধে নিতে পারবি? জাম্বুবানের তখন বিভীষণের কাঁধে চাপবার চেষ্টা চলছে। আর এমন সময় হলো দূতের প্রবেশ। সেই দূত বলল, আগে ওই শ্রীমান লক্ষণ আসছেন। শুনে সকলে একটু আশ্বস্ত হলো। রাম বললেন, আহা, তা অত হল্লা করে আসছে কেন? যাও যাও, বারণ করো, চেঁচাতে বারণ করো। আগে তিনি আসছেন ঠিক নয়, তবে হ্যাঁ একরকম আসছেনই বটে, মানে তাকে নিয়ে আসছে। এই লোকটার কান মুলে তাড়িয়ে দাও তো, এই বেটা হেয়ালি পাকা বাড়ার জায়গা পাইনি। লক্ষণকে ধরাধরি করে সকলে প্রবেশ করলো। কপাল চাপড়াতে চাপড়াতে রাম গেলেন মূর্ছা। আর অমনি বানর গণ একসাথে একবারে হায় হায় করে উঠল। জাম্বুবান বলল, এতগুলো লোক কি ওখানে ঘোড়ার ঘাস খাচ্ছিল নাকি? তা হনুমান বেটা কি করছিল? আমি তো বাতাসা খাচ্ছিলুম। বেটা, তুমি বাতাসা খাওয়ার সময় পাওনি? হ্যাঁ, শোন রে ওরে হনুমান,
হৌরে বেটা সাবধান, আগে হতে স্পষ্ট বলে রাখি, তুমি বেটা জানোয়ার, নিষ্কর্মার অবতার, কাজে কর্মে দিস বড় ফাঁকি, কাজকর্ম ছেড়ে ছুড়ে ঘুমোস খালি পড়ে পড়ে, অকাতরে নাকে দিয়ে তৈল। শোন রে আদেশ মোর, এই দণ্ডে আজই তোর 8 আনা জরিমানা হইল। আপন মনে হনুমান আওড়ালো, মোটে 8 আনা? এই আচ্ছা আচ্ছা, বলি তারপর তোমাদের মতলব কি স্থির হলো? বিভীষণের প্রশ্নে এবারে সুগ্রীব বলল, এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু শিক্ষা দিতে হবে, কি বলো সবাই? জাম্বুবান গেল নিদ্রা, আর তখনই শুরু হলো সকলের গান। আরে রাবণ বেটায় মারো, সবাই রাবণ বেটায় মারো, মাথায় ঢেলে গোল, ওকে উল্টো গাদায় তোল, আরে কানের কাছে পিটতে থাকো 14,000 ঢোল, কাজ কি বেটার বেঁচে, আরে চুলদারি দাও চেঁচে, নস্যি ঢোকাও নাকে বেটা মরুক হেঁচে হেঁচে, খালে দাও চুনকালি, চিমটি কাটো খালি খালি, 14 পুরুষ উড়িয়ে দাও পেরে পেরে গালাগালি, নাকাল করো আরো ওরে যে যেরকম পারো, আরে রাবণ বেটায় মারো, সবাই রাবণ বেটায় মারো, আরে রাবণ বেটায় মারো, সবাই রাবণ বেটায় মারো। এমন সময়ে রামচন্দ্রের মূর্ছা ভঙ্গ হলো, তিনি ধরফড়িয়ে উঠে বসলেন। তা দেখে এবার বিভীষণ বললেন, এই যে এই শ্রীরামচন্দ্র গাত্রোৎপাটন করেছেন, এসো এসো সবাই। তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? ওষুধপত্র তো বন্দোবস্ত হলোই না। তো মন্ত্রী মশাই জাম্বুবান করলেন কোথায়? আগে মন্ত্রী মশাই একটু ঘুমোচ্ছেন আর কি। ব্যাস, তবেই কেল্লা ফতে করে দিয়েছেন আর কি। মন্ত্রী মশাই উদ্ধার করে দিয়েছেন। শুরু হলো ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে জাগানোর পালা। কিন্তু তবুও কিছুতেই কিছু হয় না। বিভীষণ তো অবাক হয়ে বললেন, বাবা, এ যে কুম্ভকর্ণের এক কাঠি বাড়া গো। এই আবার কাঁচা ঘুম থেকে ভাঙিয়ে দিলি বেটা, বেল্লিক বেরসিক বেয়াক্কেল বেয়াদব হাড়ি মুখ ভূত। সকলে মিলে জাম্বুবানকে এবার তোষামোদ করতে লাগলো। আজকে মন্ত্রী মশাই জাম্বুবানের বুদ্ধি কেন খুলছে না? সংকটকালে চটপট কেন যুক্তির কথা বলছে না? সর্বকর্মে অষ্টরম্বা হরদম করে নাক ডাকছে, উল্টে কিছু বলতে গেলেই বিকেল বিকেল গাল ছাড়ছে। মরছে লক্ষণ জানছে তবু দেখছে যে নিশ্চিন্তে, এমনি স্বভাব ছিল না তার, থাকতাম যখন কিষ্কিন্তে। হ্যাঙ্গাম দেখে হাঁটলে পরে নিন্দুক লোকে বলবে কি, ভেবেই দেখো এমনি করলে রাজ্যের কাজ চলবে কি। মোরা আক্কেল শূন্য একেবারেই বুদ্ধি নেই, সূক্ষ্ম যুক্তি বলতে গেলেই ঠাকুরদারের সাধ্যি নেই। বলছি মোরা কিচ্ছু নেই গো চটবার কথা এর মধ্যে, উঠে একবার ব্যবস্থা দেব, প্রণাম করি ঠ্যাং করতে ব্যাস। মনে মনে হনুমান বলল, হ্যাঁ রে, আমার লেজে পাড়িয়ে দিলি। বুঝলে হে জাম্বুবান, তুমি কিনা হচ্ছ প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয়ই তোমার অভিজ্ঞতা আছে, কি বলো? আগে হ্যাঁ, সে কথা তো আগে বললেই হতো, তা না বেটারা খালি ধাক্কাই মারছে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আমি ভাবি বুঝি ডাকাত ঠাকাত পড়লো নাকি। হ্যাঁ, এইবার একটা কিছু ব্যবস্থা দিয়ে ফেলো দেখি। এই যে হনুমান, এদিকে এদিকে এদিকে, এই যে কাগজে যা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো চট করে নিয়ে আসতে হবে। যা। আচ্ছা, কাল ভোর হতে না হতেই উঠে নিয়ে আসবো। ও না 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 না, অত দেরি করলে চলবে না, এক্ষুনি যা এক্ষুনি যা। এখন আবার এত রাত্রিরে কোথায় যাব? সাপে কাটবে না বাঘে ধরবে
কিছু বলা যায়? আরে বেটা, শখের প্রাণ গড়ের মাঠ। আরে না রে বাবা, ওষুধগুলো তো এখনই দরকার। আরে হোমিওপ্যাথি লাগাও না। এই যা বলছি শোন, একটা গাছের কথা লিখলাম, বিশল্যকরণী মৃত সঞ্জীবনী। এ সব গাছের শিকড় আনতে হবে। যা। আমি ডাক্তারখানা চিনি না। মরণ আর কি। আরে এ কি কলকাতা শহর পেয়েছিস যে বাদ গেট কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? আরে কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? কৈলাস ডাক্তার, সে আবার কি? ব্যাস, কানের পাওয়ারটা দেখি ভারী সরেস তোর। আরে বেটা, কৈলাস পাহাড় জানিস নি? হিমালয়। ওরে বাবা, সেই কৈলাস পাহাড়? এত রাত্রিরে আমি অত দূর যেতে পারবো না। না 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 না। যাবি না কি রে বেটা? জুতিয়ে লাল করে দেবো। এক্ষুনি যা, এক্ষুনি যা। দেখিস পথে যেন মেলা দেরি করিস নে। আমার কান কটকট করছে। আহা, যা রে যা। আরে অত গোল করিস নে। নে 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 নে, এই নে বকশিস নে, বকশিস। এই বলে রাম হনুমানকে কলা বকশিস দিলেন। তারপরেই হনুমান বলল, জো হুকুম, বলেই আবার কুর্নিশ করতে করতে চলে গেল। জামুবান বলল, তারপর রাত্রিদের জন্য একজন সেনাপতি নির্বাচন করো। কেন? রাত্রিরে কি যুদ্ধ করবে নাকি? আরে তা কেন, এই একজনকে তো একটু খবরদারি করতে হবে। তাছাড়া হয়তো এই লক্ষণকে নিয়ে দমদূতগুলোর সঙ্গে ঝগড়া করতে হতে পারে। কি বুঝলে? তা তো বটে, তা তো বটে। মন্ত্রী মশাই না হলে বুদ্ধিকার হয়। বটেই তো, বটেই বাবা। হ্যাঁ, এইবার ভায়া বিভীষণকে কিঞ্চিত ফাঁপড়ে ফেলতে হচ্ছে। দাঁড়া বেটা। আমার বচন শুনো বিভীষণ, করহ গ্রহণ সেনাপতি পদ। আহা, সাজসজ্জা করো, দিব্য অস্ত্র ধরো, সমরে সম্বর এ মহা বিপদ। তুমি বিপদে নির্ভীক, বীর্যে অলৌকিক, তোমার অধিক কেবা আছে আর? আহা, জলেতে পাষাণ, যায় গো ভাসান, মুশকিলে আসান প্রসাদে তোমার। তাই তো, তো বড় মুশকিলে ফেললো দেখছি। শুনো সর্বজনে, আজিকে এক্ষণে বীর বিভীষণে করো সেনাপতি। আহা, শ্রীরামের তরে সম্মুখ সমরে, যদি যায় মোরে কিবা তাতে ক্ষতি। বেশ তো, বেশ তো, তাহলে তাই ঠিক হলো। কিন্তু খবরদার, দেখ ভালো করে পাহাড়ে দিবি, কোনো বেটাকে পথ ছাড়বি না, স্বয়ং জম এলেও নয়। আর দেখবি যেন ঘুমিয়ে পড়বি না, এই বলে দিচ্ছি। কথাবার্তা শেষ হতেই বিভীষণ ছাড়া সকলেই প্রস্থান করল। এ কি গেরো, আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। বিধি মোর ভালে, হায় কি লিখিল, আজ রাত্রে কি বিপদ ঘটিল। দুর্মতি সুগ্রীব চির শত্রু মোর, ফেলিল আমারে সংকটেতে ঘোর। জাম্বুবান বেটা কুবুদ্ধির ঢেকি, তার চক্রে পড়ি নিস্তানা দেখি। আসে যদি কেহ রাত্র দ্বিপ্রহরে, ঠেকাবো কেমনে একাকি তাহারে। স্বর্গ হতে কহ দেবগণ সবে, আছি এ সংকটে কি উপায় হবে। জম হস্তে আজি না দেখি নিস্তার, সুযুক্তি তাহার কহ সবিস্তার। শুনো দেবাসুর গন্ধব্য কিন্নর, মানব দানব রাক্ষস বানর, শুনো সর্বজনে মোর মৃত্যু হলে শোক সভা করো তোমরা সকলে, শোক সভা করো তোমরা সকলে। বিভীষণের পাহারাদারি চলছে। বাইরে উঁকি ঝুঁকি দিচ্ছেন, হাঁটাহাঁটি করছেন, আবার কখনো কখনো উঠে গিয়ে আয়নায় নিজের মুখখানি বারবার দেখছেন আর মনে মনে ভাবছেন, জাম্বুবান বলেছিল দেখো যেন ঘুমিও না। বাপু এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারেন, তাকে আমি 500 টাকা বকশিস দিতে পারি। তবে
এই পর্যন্ত তো কোনো দুর্ঘটনা ঘটেনি এখনো। তাতে আমার কিছু কিছু ভরসা হচ্ছে। চাই কি, হয়তো বিনা গোলযোগে রাত কারবার হয়ে যেতে পারে। যাক বাবা, একটু ওর ঘুমিয়ে নেওয়া যাক। জমের তো আর এদিকে আসবার কোনো অর্ধেক দেখছি না। হাই উঠছে, আর আসলেই বাকি। তাকে বাধা দেওয়াটা তার বুদ্ধিমানের কাজ হবে না। আমি বরং একটু এই ভেবে বিভীষণ বসে বসেই তৎক্ষণাৎ নিদ্রা গেলেন। আর এমন সময় জাম্বুবানের প্রবেশ ঘটল। এই দেখেছ, আজ ঘন্টা যেতে না যেতেই ঘট ঘট করে নাক ডাকতে আরম্ভ করেছে। আরে আরে বিভীষণ, আরে কেডা কেডা খোঁজা পাচ্ছিস আমাকে? ও জাম্বুবান যে, তুমি বুঝি মনে করেছিলে আমি ঘুমিয়ে পড়েছি? কিন্তু আমি সত্যি করে ঘুমোইনি। হ্যাঁ, আমাকে আর সমঝাতে হবে না। দিব্যি তো পরে পরে নাক ডাকছে, আবার বলে কিনা সত্যি করে ঘুমোইনি। যত সব। আরে তুই টের পাসনি? আমি তো মিটমিট করে চেয়ে দেখছিলু। না 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 না, ওরকম মিটি মিটি করে দেখলে চলবে না। আরে ভালো করে তো পাহারা দিতে হবে। এই গেলুম আমি, আর যেন কোনো ফাঁকি না পড়ে। এটা ভারী চচ্চর, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। যাক বাবা, আবার বেশি কিছু না ভেবে বিভীষণ আবার বসে বসে ঘুমিয়ে পড়ল। আর ঠিক তখনই সেখানে আগমন হলো যমের দুজন দূতের। প্রথম যমদূত এবার দ্বিতীয় জনকে বলল, আরে বাড়িটা ঠিক চিনে এসেছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, এতদিন কাজ করেছি, একটা বাড়ি চিনতে পারবো না? তোকে কি বাতলিয়ে দিয়েছিল বলতো? আরে আমাকে ভালো করে বলে দিয়েছে যে সেই ডান দিকের উঠোনওয়ালা বাড়িটিতে যাবি। ডান দিক তো এই, আর উঠোনকে উঠোন মিলে গেছে। তবে তো ঠিকই এসেছি। হ্যাঁ চল 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 চল, মরাটাকে খুঁজে দেখি। দুজন দূত মিলে এদিক ওদিক গরু খোঁজা খুঁজতে লাগলো। এবার আচমকা খেয়াল করতে না পেরে তারা হুড়মুড়িয়ে পড়লো বিভীষণের গায়ের উপর। প্রথম ও দ্বিতীয় দূত তো লাফিয়ে 3 হাত দূরে ছিটকে সরে গেল। হে ভাই, হেই, এটা কি আছে রে? হ্যাঁ, এটা কি? ও বাপ্পু, এ মানুষ আছে নাকি? সে কি মানুষ? হ্যাঁ, জ্যান্ত মানুষ। কই রে, কিছু তো বলছে না। তাহলে বোধহয় আর কিছু বলবে না। হ্যাঁ হ্যাঁ, বেশ অমায়িক চেহারা। ওকে জিজ্ঞেস করতো। হাই, তুই জিজ্ঞেস কর না। তুই জিজ্ঞেস কর না, আমি তোকে ধরে থাকবো। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দেখি আগে কি অবস্থা। মশাই, ও মশাই, বলি শুনছেন? মশাই বলি, একটু পথ ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ মশাই। আমরা মশাই গরিব বেচারা মশাই। বিভীষণ মনে মনে ভাবলো, এ তো মজা মন্দ নয়। এই দুটো তো আমাকে দেখি একেবারে থরহরি কম্পমান। একটু বেটাদের মজা নেওয়া যাক। চল চল, একটু পাশ কাটিয়ে চলে যাই। হ্যাঁ চল। পাশ কাটিয়ে যাবার উদ্যোগ করতেই কি একটা দেখে এবার দ্বিতীয় দূত একেবারে হাউ হাউ করে উঠল। ওরে ওরে না রে, ওরে চোখ রাঙাচ্ছে। এবারে 2 দূত 2 হাত জোর করে বিভীষণের সামনে এসে দাঁড়ালো। একদম কাকুতি মিনতি করার স্বরে বলল, দয়াবান, গুণবান, ভাগ্যবান মশাই গো, তোমার প্রাণে একটু কি দয়া মায়া নাই গো? তোমার তুল্য খাঁটি বন্ধু আর কারে পাই গো? তুমি ভরসা না দিলে আর অন্য কোথা যাই গো? এ সময় তোমা ভিন্ন কে আছে সহায় গো? কাল যোদ্ধার না হলে তো না দেখি উপায় গো। পথ ছেড়ে দাও, মুক্ত কণ্ঠে তোমার গুণ গাই গো। দয়াবান, গুণবান, ভাগ্যবান মশাই।
ধমক খাওয়া মাত্রই উভয়ে দুতেই দৌড় লাগালো, কিন্তু মাঝপথে থেমে ফিরে এলো আবার দুজনে। দাঁড়া, হ্যাঁ পালাচ্ছিস কোথায়? খালি হাতে গেলে তো যমরাজা কাউকে আস্ত রাখবেন না। তাই তো এ তো ভারী মুশকিল হলো। কি করা যায় বল দেখি। আয় না আমরা একবার ব্যাটার সাথে লড়াই করে গিয়ে। হ্যাঁ, যখন পরাজয় খলু অনিবার্য, তখন যুদ্ধ কি বুদ্ধির কার্য? তবে তো মুশকিল। এবার উপায় কি হবে? সাত করে কেবল প্রাণটা হারাবে। আমিও তাই বলি, লড়াইয়ে কাজ নাই, কাজেতে ইস্তফা এখনই দাও ভাই। হায় কি ঘটিল, এমন সাদের চাকুরি সব ঘুচিল। এমন সাদের চাকুরি। বেটারা রাত দুপুরে গান জুড়েছিস, চাপ কে রোগা করে দেবো, চল। দুজন সভয়ে পালাতেই যাবে, এমন সময়ে দরজার কাছে যমের সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেল। দোয়াই মহারাজ, দোয়াই যমরাজা, আমাদের কিছু দোষ নেই, ওই বেটা আমাদের পথ ছাড়ছে না। মহারাজ ক্ষমা করেন মহারাজ। যমের প্রবেশ ঘটল, আর তা দেখে এবার বিভীষণ উঠলেন চমকে। এই মাটি করেছে, এখন উপায়? আটকাতে গেলে জম মারবে, না আটকালে রাম মারবে, তো উভয় সংকট। ঠাকুর 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 যা আছে কপালে, বেটাকে পথ অন্তত ছাড়বো না। তবে রে বেটা, আমায় চিনিস নে, আমি থাকতে তুই ঢুকবি? আয় বেটা। তবুও যম এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় দূত প্রথমকে বলল, ওরে এবার লড়াই বাঁধবে। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে ভারী মজা দেখা যাবে। হ্যাঁ, ওরে বেটা, জমের সাথে লড়িস নে, পালা পালা, এই বেলা পালা। এই তুই কে রে বেটা, মরতে এসছিস? যম এবার ভীষণ এক হুঙ্কার ছাড়ল। কাল রূপে মৃত্যু হবে, যম নাম ধরে, সর্বগ্রাসী সর্বভোগ সকল সংহারে, সর্বকালের সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি, অন্তিমেতে দেখা দি কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে। সংসারের মহাযাত্রা ফুরায় যেমন, শ্রান্ত জনে শান্তি দি আমি সমন। ঠিক এমন সময় পাহাড় নিয়ে হলো হনুমানের প্রবেশ। তার মুখে তখন উল্লাসের ধ্বনি, জয় রামের জয়। আর বলতে বলতেই হনুমান করলে যমের মাথায় পাহাড় স্থাপন, আর সঙ্গে সঙ্গে হলো যমের পতন। ওই যা, চাপা পড়ে গেল। তাই তো রে। হ্যাঁ, চাপা পড়লো যে। হ্যাঁ রে, আমার মাইনে কে দেবে? তাই তো, আমারও যে ভাবনা বাকি। যমদূত দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে একেবারে করুণ বিলাপ করতে লাগলো। ওদের 13 আনা মাইনে বাকি। আরে দেখ না বেটা, বলো নাকি, এই ও ফুল করে দে না সাকি। এই বিপদ কালে কারে ডাকি, হায় হায় জম বেটা দিল যে বাকি। পালোয়ান হনুমান দুজনের গলা চেপে ধরে বলল, বেটারা গান ধরেছে যেন কুকুরের লড়াই বেঁধেছে। ভাগ ভাগ। পড়ি কি মরি করে দুজন দুতি পালালো। এবার বিভীষণ বললেন, যা এবার সকলকে ডেকে নিয়ে আয়। হনুমান বেরিয়ে গেল। পরক্ষণেই লক্ষণকে ধরাধরি করে সবাই ভিতরে এলো, আর সঙ্গে সঙ্গেই সকলে চেঁচিয়ে উঠল,
আগে ওই ওপরেরটা তো ওই গন্ধমাদল পাহাড়। বেটা গোমুখ কোথাকার, পাহাড় শুধু নিয়ে এসছিস? আগে গাছ তো চিনি নে, ওই ওই ওপরে গাছ আছে আর ওই নিচেরটা যমরাজা। আরে করেছিস কি বাবা, আরে করেছিস কি তুই? আরে থাক থাক অবধি থাক, আগে আগে লক্ষণের একটা কিছু গতি করে নি, তারপর দেখা যাবে। যাও ওষুধ নিয়ে এসো। পাহাড় থেকে ঔষধ খুঁজে এবার প্রয়োগ করা হলো, আর সঙ্গে সঙ্গেই চেতনা ফিরে পেলেন লক্ষণ। হাজার হোক স্বদেশি ওষুধ তো। যাও যাও যাও, এইবারে জমকে ছেড়ে দাও, যাও 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 যাও। সকলে মিলে ধরাধরি করে পাহাড় সরিয়ে এবার জমকে মুক্তি দিল। আপনি বেঁচে আছেন? হ্যাঁ, তা না তো কি। তুমি আবার ওই জ্যান্ত মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? হ্যাঁ, চিত্রগুপ্ত বেটা মনে হয় আমায় ভুল বুঝিয়ে দিয়েছিল। আমি আমি এক্ষুনি গিয়ে বেটার চাকরি খাচ্ছি। দাঁড়া, বেটা যত চিত্রগুপ্ত তোর হচ্ছে না। এই হনুমান বেটা বুঝি ওকে চাপা দিয়েছিল। বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর নাই থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা নিয়েছি তো। আমি পাহারাটা না দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে তো জমের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত। আরে আমারই তো বাহাদুরি। অর্থাৎ কি না আমার বাহাদুরি? আরে আমি বললুম তবেই তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো যমদূতগুলো আটকা পড়লো। তাহলে বাহাদুরিটা কার? আমারই তো। আরে বেটা, ওষুধের ব্যবস্থাটা করলো কে? বলি করলো কে? তোদের বুদ্ধি তো সেই সময় উড়ে গিয়েছিল কোথায়? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞেস করলে তুমি হয়তো এতক্ষণে পড়ে পড়ে নাক ডাকাতে। হ্যাঁ, আর আমি যদি শক্তিশাল না খেয়ে পড়তাম তাহলে তো এসব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরাও তোমাদের বিদ্যে জাহির করতে পারতে না। যাক যাক যাক, এখন মেলা রাত হয়ে গেছে। এই তোমরা সবাই স্বগৃহে প্রত্যাবর্তন পূর্বক নিদ্রার চেষ্টা করে দেখো, তোমাদের মাথা ঠান্ডা হবে আর আমিও একটু ঘুমিয়ে বাঁচবো। বাবা রে বাবা। হ্যাঁ, কাল হেসে এবার হনুমান বলল, আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ, ওকে ওই 4টে বাতাসা দিয়ে মধুরেন সমাপায়িত করে দাও। আমার কথাটি ফুরলো। নোটে গাছটি মুড়লো। কেন রে নোটে মুড়লি? আরে বেশ করেছি, তোরটা দেখি রে বেটা। শুনলেন আজকের গল্প, সুকুমার রায়ের লেখা লক্ষণের শক্তিশালী। আজকের গল্পের কথক রাবণ, যম ও জাম্ববানের চরিত্রে শুভ, রামের চরিত্রে সাংখ্য, লক্ষণ, সুগ্রীব ও প্রথম দূতের চরিত্রে অভ্র, হনুমান ও দ্বিতীয় দূতের চরিত্রে অনমিত্র, দূতের চরিত্রে মলয় এবং অন্যান্য চরিত্রে শীল। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয় এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক নতুন কোনো গল্প। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।